আর সেই ঘটনাগুলোর একটা যদি বলেন আপনি যে আমাদের মানে বলার ভাষা থাকে না, কিছু কিছু ঘটনাতে যে ঘটনাতে আমরা কিছু বলতে পারি না। 25 তারিখে ঘটার পর থেকে লাস্ট দুদিন অনেক মিডিয়া ফোন করেছিল, মিডিয়া হাউস থেকে ফোন করেছিল যে কি ঘটনা আপনি কিছু বলুন। বিশ্বাস করুন আমার মুখ দিয়ে কোনো ভাষা বের হয়নি। দুদিন আপনারা কোনো মিডিয়ায় আমার কোনো বাইট দেখতে পাবেন না, কারণ আমি একেবারে হতবাক হয়ে গেছি। হতবাক যে এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে, যখন একটা ঘটনায় রাজ্য জুড়ে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা বাজারে বাজারে প্রতিবাদ হয়েছে। আর সব থেকে বেশি যে জায়গাটা আমার কষ্ট হয়েছে যদি বলেন, একজন রেপিস্ট, 3 জন আরো তার সঙ্গে আছে, তাদেরকে পুলিশ ধরলো, তাদেরকে বিচার করলো, ফাঁসি দিয়ে দিল। এটাতে আমার যত না বেশি ভাবনা হচ্ছে বা ভাবাচ্ছে আমাকে, তার থেকে বেশি ভাবাচ্ছে যে এই ছেলেগুলো কিভাবে তৈরি হচ্ছে। যেখানে পশ্চিমবঙ্গে পাট শিল্প হওয়ার কথা, যেখানে আপনার গাড়ি শিল্প হওয়ার কথা এই সিঙ্গুর এলাকাতে, সেখানে আমাদেরকে শুনতে হচ্ছে যে এমন একটা শিল্প যেটাতে মানুষকে রেপিস্ট তৈরি করে, একজন লয়ারকে রেপিস্ট তৈরি করে, একজন আপনার সিভিক ভলেন্টিয়ারকে রেপিস্ট তৈরি করে, একজন আপনার যে রক্ষক সে ভক্ষক হয়ে দাঁড়ায়। আর যে করে আমরা দেখেছিলাম, যদি ওয়ান অফ দ্য ক্রিমিনাল আপনার সঞ্জয় হয়ে থাকে, সে একজন সিভিক ভলেন্টিয়ার, সে একজন রাজ্য পুলিশের একজন ব্যক্তিত্ব। আর আজকের ফের আবার আমরা যেখানে দেখছি যে ঘটনা ঘটছে, সেটা একটা ল কলেজের সিকিউরিটি রুমে। আমি কিছু মুখ দিয়ে ভাষা এই জন্য বেরোচ্ছে না যে মানুষ এখনো কি করে চুপ করে আছে। যদি ল কলেজের সিকিউরিটি রুমের মধ্যে এরকম হতে পারে, তাহলে কবে মানুষ কথা বলবে? যেদিন হাইকোর্টের ভিতরে রেপ হবে, যেদিন আপনার আপনার ওই 14 না 16 তলা বিল্ডিং আছে তার ভিতরে রেপ হবে, সেদিন মানুষ জাগবে কিনা, এটা আমার প্রশ্ন। আজকের এই ঘটনাটা শুধুমাত্র একজন মানুষ যিনি সরকারি বিরোধিতা করেন, তার নীতি বিরোধিতা করেন, তার ভুলভাল নীতির সমালোচনা করেন, তার জন্য নয়। যে সরকারি ব্যক্তি, যিনি জনপ্রতিনিধি, তার নিজেরও অন্তরে এই ঘটনাটা আঘাত করা উচিত, তার নিজের জায়গা থেকে আপনার বেরিয়ে এসে কথা বলা উচিত। কিন্তু দুর্ভাগ্য যে নির্লজ্জতম জনপ্রতিনিধিগুলো এমন ভাবে দাঁড়িয়ে আছে যে তাদের মুখ দিয়ে ভাষা হারিয়ে যাচ্ছে, তারা কথাই বলছে না। আজকে যত রেপ থেকে শুরু করে চুরি, ছিনতাই, ডাকাতি, মার্ডার, খুন, খারাপ কাজ যাই হচ্ছে, আপনি লিস্ট করে দেখবেন তারা কোনো না কোনো একটা দলের আপনার এক্স প্রেসিডেন্ট, না হলে বর্তমান প্রেসিডেন্ট, না হলে ভবিষ্যতের প্রেসিডেন্ট। আর যদি আপনি দেখেন যে 1-2 জন আছে যারা এই দল করে না, অন্য কোনো দল করেছে, তারা ভবিষ্যতে এসে আপনার জবাব সরকারের মতো ডাক্তারদেরকে রিপ্লেস করে দিচ্ছে। আজকে সমাজের যে পরিস্থিতিটা আপনারা যদি দেখেন পুঙ্খানুপুঙ্খ হবে, সমাজ কিরকম হওয়া দরকার ছিল। আজকে যে ছেলেটা নিজের ফেসবুক পোস্টে লিখছে যে আমি ধর্ষকদের শাস্তি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, এরকম একটা কথা লেখার পরে তার নিজের মধ্যে ধর্ষণ করার মানসিকতা আসছে। হঠাৎ করে কিভাবে আসছে? তার ধর্ষণ করার মানসিকতাটা এই জন্য আসছে যে তার ওই যে শিক্ষার রিফ্লেকশন, ধর্ষকদের ফাঁসি চাই, এই কথাটা আপনার এরকম বিরোধিতার সুর হলেও সে যখন ফেসবুকে ওয়ালে পোস্ট করছে, সে এই জন্য আপনার এই মানসিকতাটা আবার পরিবর্তন হয়ে যাচ্ছে 180 ডিগ্রি ঘুরে। কারণ সে জানে যে আমি যেমন ধর্ষকদের ফাঁসি চাই বলছি, আমার সর্বোচ্চ নেত্রীও রাস্তায় দাঁড়িয়ে আপনার নির্যাতিতার ফাঁসি চাই বলেছিল।
তাই আমাদের কাছে এই ফাঁসি চাই, ধর্ষকদের শাস্তি চাই, এগুলোর কোনো ইম্পর্টেন্স নেই। আমরা ধর্ষণ করতে পারি, কারণ আমি একজন প্রেসিডেন্ট আছি, আমি একজন প্রেসিডেন্ট ছিলাম, আর আমার কলেজের যিনি আমার দাদা আছেন তিনিও কোনো আপনার পদে আছেন, এমএলএ হয়ে বসে আছেন, তাই আমাকে উনি সেফগার্ড করে নেবেন। আজকের রাজনৈতিক যে পরিস্থিতিটা, আপনি যদি প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে আপনি বিশ্লেষণ করে দেখেন, একটাই মাত্র পার্থক্য আপনি দেখতে পাবেন। কদিন আগে আমি একটু বেশি বেশি করে একটা ব্যাপার মানুষকে বলছিলাম। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসও করি যে শিক্ষা মানুষের চেতনা আনে, শিক্ষা মানুষকে আপনার ভালো ভাবতে সাহায্য করে, শিক্ষা মানুষকে সচেতন করে। কিন্তু একটা কথা আমি এই জায়গায় আজকের দিনে এসে অ্যাড করতে বাধ্য হচ্ছি, যে শিক্ষা সচেতন করে, কিন্তু একটা দলের থেকে শিক্ষা না নেওয়াই ভালো। ওই দল থেকে শিক্ষা নেবেন না আপনারা। আজকে শিক্ষাটার মধ্যে যখন একটা ওই ক্ষমতায়ন হয়ে যাচ্ছে, শিক্ষাটার মধ্যে যখন ওই দাদা দিদিদের মাথায় হাত চলে আসছে, তখন আমরা দেখছি এরকম একজন ল পাস করার পর একজন ক্রিমিনাল লয়ার সে নিজে সেরকম ক্রাইম করার আগে একবারও ভাবছে না। কারণ তার দাদা দিদির মাথার উপরে যে ভরসাটা, সেটা এত বেশি তার মাথায় এসেছে যে তার মাথা থেকে তার নিজস্ব শিক্ষা, তার নিজস্ব ক্রিমিনাল যে আপনার জ্ঞান, যে ক্রিমিনাল প্রসিডিওরে কি ক্ষতি হতে পারে, সেই ভয়টা থেকেও সে বেরিয়ে চলে এসেছে। আর এটার জন্য দায়ী সে একজন নয়, এটার জন্য দায়ী আপনারা প্রত্যেকে, যারা এখানে বসে আছেন প্রত্যেকে 1%, 0.00001% হলেও আপনারা দায়ী। কারণ আপনারা বলতে পারছেন না সাহস করে। একটা প্রোগ্রাম যখন হচ্ছে, একটা প্রতিবাদ যখন হচ্ছে, এই প্রতিবাদটা কারোর ব্যক্তিগত নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আজকের বাংলা যে অবস্থায় আছে, 10 বছর পরে বাংলা কেমন থাকবে সেটা জানার জন্য এই প্রতিবাদ। তাই এই প্রতিবাদ কারোর ব্যক্তিগত হতে পারে না। আমি এখানে এসে শুনলাম এখানকার যিনি জনপ্রতিনিধি আছে এগুলো আটকানোর চেষ্টা করছেন। যদি আটকাতে হয় এই কথাগুলো আটকান, যুক্তি দিয়ে আটকান, আপনার শিক্ষা দিয়ে আটকান। মানুষকে একজনকে আটকে দিয়ে আপনি পারবেন না। কারণ মানুষের মস্তিষ্ক যখন কথা বলা শুরু করবে, মানুষের ভাবনা যখন কথা বলা শুরু করবে, তখন হাত পা প্রত্যেকের কার্যকলাপ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কারণ মানুষ কিন্তু এই বুদ্ধিটা যখন ব্যবহার করবে, তখন আপনাদের ওই শাসনের ভয়টা, আপনাদের ওই ভয় দেখানোর জায়গাটা থেকে তারা আস্তে আস্তে সরে আসবে। এটা আপনাদের বিচার করতে হবে। আজকে আমি ট্রেনে আসছিলাম, একজন আর্মি অফিসারের সঙ্গে দেখা হয়েছিল। তার ছোট মেয়ের সঙ্গে কোলে নিয়ে, 6 মাস মতো বয়স, এবং তিনি আমাকে মিডিয়ায় দেখেছেন এবং পরিচিত মুখ বলে। তিনি তার মেয়েকে কোলে নিয়ে আমাকে বলছেন, আমি ভাষা এক্সপ্রেস করতে পারবো না, জাস্ট 2টো সেন্টেন্স বলছে, স্যার। আমি বললাম আপনি আমাকে স্যার বলবেন না, আপনারা দেশ রক্ষাতে নিজেদের জীবন উৎসর্গ করছেন। বলছে আমি দেশ বাঁচানোর জন্য দেশের সিকিউরিটি হিসেবে নিজের জীবনটা আমি উৎসর্গ করেছি। আমরা গুলি খেতে প্রস্তুত, প্রতিদিন গান নিয়ে আপনার এতে দাঁড়িয়ে থাকি, সীমানায় দাঁড়িয়ে থাকি। কিন্তু স্যার আমার এই 5 মাসের যে মেয়েটা বড় হচ্ছে, আর এই খবরগুলো যে রোজ রোজ দেখছি, আমার মনে হচ্ছে স্যার 2টো জিনিস করা উচিত। এক, দক্ষিণ কোরিয়া না নর্থ কোরিয়ার মতো একটা কান্ট্রির মতো করে দেওয়া, যেখানে কোনো খবরের বাইরে আসবে না, তাহলে আমাদের কষ্ট হবে না। আর না হলে আরেকটা জিনিস করা উচিত, যে এই আমাদের যখন কন্যা সন্তান হবে, তখন আমাদের চাকরি ছেড়ে দিয়ে এই কন্যার সঙ্গে এসে কন্যাকে বড় করতে হবে। এটা আমাদের লজ্জা। এই দেশকে সেবা দেওয়ার জন্য যে সেনা আমাদের বাংলা থেকে আপনার কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত সারা ভারতবর্ষ গেছে, আপনার প্রোটেকশন দেওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, সেই আর্মি অফিসার যদি তার 5 মাসের কন্যাকে নিয়ে ভয় পান, তাহলে প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরের লজ্জা, প্রত্যেকটা সাধারণ মানুষের লজ্জা, প্রত্যেকটা বাংলার মানুষের লজ্জা। যার মধ্যে 1 ফোঁটা জ্ঞান হয়েছে তার জন্য লজ্জা।
জায়গা নেই, তাই বলার সব জায়গায় জায়গা পাই না বলে মিডিয়াকে দুদিন আমি বলতে পারিনি। অত্যন্ত ব্যথার সঙ্গে আমি আজকে এই কথাগুলো বলছি। এক সময় ছিল, আমি কোন রাজ্যকে আলাদা করে বলছি না, এক সময় ছিল যারা আপনার পান গুটকা হেনা তানা খেত, আমরা তাদেরকে ছোটবেলা থেকে বলতে শুনেছি বিহারিরা চলে এসছে। একটা জাতিকে নিয়ে কথা বলা হতো। আজকে সামাজিক ব্যাধি যদি পশ্চিমবঙ্গে একের পর এক রেপ থেকে শুরু করে নারী সুরক্ষার এরকম অবক্ষয় হতে থাকে, বেশি দিন লাগবে না, 10 বছর পর আমরা যখন অন্য রাজ্যে যাব, পশ্চিমবঙ্গবাসী বলে আমাদেরকে গালাগাল করবে। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে বলতে আমাদের লজ্জা করছে, যেখানে ভোটে শুধুমাত্র আপনার একটা এমএলএ সিটের জন্য ওরকম 100 এমএলএ সিট পায়ের তলায় রাখা যায়। একজন আদর্শবান মানুষ যদি হওয়া যায়, একজন আদর্শবান মানুষের অনেক বেশি ক্ষমতা হয়। এইটুকু ওই যারা সিট পেয়ে যেতে, যারা এমএলএ এমপি হয়, তাদের কানের কাছে গিয়ে বলবেন। আর যদি শোনার ইচ্ছা না থাকে, আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেবেন যে আপনাদের ওই একটা এমএলএ সিট পাওয়ার জন্য একজন মানুষের জীবন নিয়ে নিচ্ছেন, একজন বাচ্চার বুকে বোম মেরে দিচ্ছেন। কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছেন আপনারা? আপনাদের রাজনৈতিক কি আদর্শ আছে? আপনারা ভবিষ্যতে কি স্বাধীনতা দেবেন? আপনারা ভবিষ্যতে কি সুরক্ষা দেবেন? আপনারা ভবিষ্যতে মেয়েদেরকে নিয়ে কি ভাবনা ভাবছেন? একটা অপরাজিতা বিল করে দিয়ে আপনারা রাজ্যকে পরিবর্তন করতে পারবেন না। ওই ওই ছোট বাচ্চার বুকে যে বোম মেরেছে, শুধু তাদেরকে ধরলে হবে না, ওই বোম মারার মানসিকতা থেকে যারা আজকের বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রত্যেককে রাস্তায় এনে আপনার ক্ষমা চাওয়াতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি দিতে হবে। অনেক সময় রাগে আমাদের খারাপ ভাষা বেরিয়ে যায়, তাও ম্যাক্সিমাম কন্ট্রোল করে বলতে চেষ্টা হয় যে এগুলো কি চলছে। আমরা রাজনৈতিক জায়গাটা আমি সাইডেই রাখি, কারণ আমি মনে করি একটা এমএলএ, একটা এমপি সিট, আপনার একটা মিনিস্টার সিট একটা আদর্শের কাছে কখনো আপনার জিততে পারে না। আর এই যে ধরনের নোংরামো ঘটে চলেছে দিনের পর দিন, আমাদের প্রত্যেকের বুকটাকে, হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। নিজেদের জায়গা থেকে আমাদের ব্যথা হয়, নিজেদের জায়গা থেকে কষ্ট হয়, কিন্তু আমরা তারপরে এসে কি দেখছি যে আপনার এরকম কোন ঘটনা ঘটে যাওয়ার পর সেই শাসক দলের সবার সঙ্গে ছবি তুলেছে, মাথায় হাত দিয়ে ছবি তুলেছে, তারপরে এসে বলছে আমাদের দলের সঙ্গে কোনো পরিচয় ছিল না। মানে মিথ্যা বলাটাও একটা কালচারে তৈরি করে দেওয়া। আজকের আমরা এরকম মঞ্চ থেকে, এরকম প্রতিবাদের জায়গা থেকে আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গের আদর্শ, পশ্চিমবঙ্গের শিক্ষা, পশ্চিমবঙ্গের ভাষা, পশ্চিমবঙ্গের সংস্কৃতি প্রত্যেকটা যে আস্তে আস্তে ডিগ্রেডেশন হয়ে গিয়ে আপনার মদ কালচার তৈরি হয়ে যাচ্ছে, আপনার রেপ কালচার তৈরি হয়ে যাচ্ছে, আপনার খুন কালচার তৈরি হয়ে যাচ্ছে, আপনার বোমা মারা কালচার তৈরি হয়ে যাচ্ছে, আজকের আপনার ভাতার কালচার তৈরি হয়ে যাচ্ছে, আপনার মানুষকে দয়া দাক্ষিণ্যের চোখে দেখার কালচার তৈরি হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা কালচারের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে গর্জে উঠতে হবে, একে অপরকে বোঝাতে হবে। আমি ব্যক্তিগতভাবে রাস্তায়, ট্রেনে, ট্রামে যেখানে যাই, যাকে পাই, প্রত্যেককে এই কথাটা বোঝানোর চেষ্টা করি। আর এটাই হবে সবচেয়ে বড় এখন পর্যন্ত আপনাদের রাজনৈতিক মনস্ক দায়িত্ব। পরে রাজনৈতিক দল আপনারা বেছে নেবেন, এটুকু আমার ব্যক্তিগত আপনার কাছে আবেদন। প্রত্যেকে বাড়িতে বাড়িতে, আপনার ঘরে ঘরে, কানায় কানায়, হাটে বাজারে, যে যেখানে পারবেন তারা শুধু এই কথাটা বলবেন যে আমরা মানুষ হিসেবে কেউ সারা জীবন পৃথিবীতে এখানে বাঁচতে আসিনি, কিন্তু যতদিন আমরা থাকবো, যতদিন আমরা বাংলার বুকে থাকবো, ততদিন রবীন্দ্রনাথের, ততদিন স্বামী বিবেকানন্দের, ততদিন আপনার বিদ্যালয় ওয়ালদার থেকে শুরু করে ততদিন আপনার মাতঙ্গিনী হাজরার মতো প্রত্যেকটা বীর বীরাঙ্গনাদের আমাদেরকে স্মরণ করে তারপরে তাদের কার্যকলাপের মধ্য দিয়ে, গর্বের মধ্য দিয়ে এই বাংলার মুখ উজ্জ্বল করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। শুধুমাত্র ব্যক্তিগত উদ্দেশ্য সাধন নয়, আমরা প্রত্যেকেই বেঁচে থাকবো। লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছে, লক্ষ লক্ষ পশু, জীব, জন্তু সবাই বেঁচে আছে।
লক্ষ লক্ষ বনের মাঝখানে একটা গাছও বেঁচে আছে যাকে কেউ কোনোদিন পৃথিবীতে দেখে না। তাই মানুষ হিসেবে অন্তত বলতে পারি, আমরা লিখতে পারি, আমরা আপনার বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি। আমরা প্রত্যেকে চেষ্টা করব অন্তত লিখতে, যদি লিখতে না পারি বলতে, যদি বলতে না পারি যে বলছে তার সঙ্গ দিতে। কারণ আমাদের এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। প্রত্যেকে শুধুমাত্র নিজের বাড়ি কি হবে, নিজের ঘর ঠিক হবে, নিজের আপনার দরজা বন্ধ করে দিয়ে ঠিক হবে, এই ভাবনা যদি আমরা ভেবে চলি, অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। তাহলে যদি না হতো, আজকে যদি শুধুমাত্র আপনার যে ধরনের আগের ঘটনাগুলো ঘটে, হাজার ঘটনা ঘটেছে, আপনার গরিব মানুষ, আপনার প্রান্তিক মানুষ, আপনার গ্রামের মানুষ, তাই হচ্ছে অনেকে আপনারা কি বলে শহরে কালচার থেকে তাদের বিরোধিতা আমরা করে উঠতে পারি না ঠিক করে। কিন্তু আজকের টনক যখন মানুষের নড়ছে, মানুষ বুঝতে পারছে যে রেপিস্ট যারা হয় সেটা একটা আপনার আদর্শে তৈরি হয়, আর সেই আদর্শটা আছে শুধুমাত্র ক্ষমতায়নের জায়গা থেকে। নাহলে আজকের ওই যে ছেলেটা যে নির্যাতন যারা করেছে, রেপিস্টদের ফাঁসি চাই বলা একজন ব্যক্তি হঠাৎ করে তার ক্রিমিনাল নলেজ থাকার পরেও হঠাৎ করে সে পরিবর্তন হতো না। তার পরিবর্তন বা তার সেই পরিবর্তন সাধনের যে প্রক্রিয়া, সেটা হলো এই ধরনের ক্ষমতায়ন। কারণ সে জানে যে যেদিন আমি এরকম কোনো ঘটনা ঘটাবো, সেদিন আমাকে বাঁচানোর জন্য আপনার উত্তরপ্রদেশ থেকে শুরু করে আপনার বিহার, হাজার হাজার উত্তরাখণ্ড থেকে শুরু করে হাজার রাজ্যের কম্প্যারিজন করে আমাদের বিভিন্ন রকমের প্রবক্তা থেকে শুরু করে বিভিন্ন নেতানেত্রী আছে যারা আমাদেরকে এসে বলবে যে এই ঘটনা অন্য রাজ্যেও ঘটে, তাই আমাদের এই ঘটনাটা বড় ঘটনা নয়। আর বলছে কি, আগের দিন দেখছিলাম মিডিয়াতে একজন প্রবক্তা এসে বলছেন, যিনি নিজে তার দল থেকে বহিষ্কৃত হয়েছে, বহিষ্কৃত হয়ে তিনি নিজে দলকে আবার আপনার দিকের দল নেত্রীকে আপনি গালাগালি করেছেন, তারপর তিনি এসে মানে বেরোনো, বেরিয়ে যাওয়া, গালাগালি করা, আবার ঢুকে নাম করা, এগুলো ওদের কালচারে পরিণত হয়ে গেছে। এবং সে টিভিতে এসে বলছে এই ছেলেটাকে আমি চিনি না, ও আমার প্রেসিডেন্ট না। মানে কালকে এরকম না বলে দেয় যে পশ্চিমবঙ্গ কোথায় আমরা জানি না। যেদিন পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হয়ে যায় বলো আমরা পশ্চিমবঙ্গ তো বুঝি না, পশ্চিমবঙ্গ আবার কোথায় রাখে। আমাদেরকে প্রত্যেকের দীর্ঘক্ষণ, অনেক বক্তা আছে দীর্ঘক্ষণ বলবো না, আমাদের বারবার মাথায় ঢুকিয়ে নিতে হবে। প্রতিবাদের বিভিন্ন ভাষা হয়। আপনার যারা সংস্কৃতিবান মানুষ, যারা নাটক করতে পারেন, নাটকের মাধ্যমে তারা প্রতিবাদ তৈরি করুন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভাষা, আপনার চলন বলন কিন্তু এই সামাজিক পরিবর্তনের যে মাধ্যম, সামাজিক পরিবর্তনের যে আন্দোলন, তার মধ্যে একটা রূপরেখা তৈরি করে দেবে। যে একজন রাস্তায় গিয়ে কাউকে বলছেন যে আমরাও বিচার চাই, যদি তার কথাটা আমরা শুনতেও না পাই, সেই কথাটা কিন্তু সমাজ পরিবর্তনের একটা অঙ্গ হিসেবে আমি মনে করি দেখা উচিত, এবং আমরা দেখব। একটা কথা কদিন আগে টিভিতে একজন বলেছিলেন, মুখটা আপনারা প্রত্যেকেই চেনেন, আমি জাস্ট কোন রাজনৈতিক দল বলে বলছি না, দীপশিতা ধর বলে, দীপশিতা ধর আপনাদের চিনবেন নিশ্চয়ই। দীপশিতা দিয়ে একটা কথা বলেছিল যে 11 সেকেন্ড ভাবলাম মৌনতা আমি এখানে আজকে করব, তারপরে এই অনুষ্ঠান শুরু করব, কিন্তু ওই যে 11 সেকেন্ডের নিস্তব্ধতা, সেটা আমার কানে লাগছে। আমি জানি না কতজন এই কথার গভীরতাটা বুঝেছেন। অত্যন্ত গভীর একটা কথা বলেছিলেন উনি। আমি প্রত্যেকটা ভালো কথাগুলো যে রাজনৈতিক দলের হোক না কেন, সেগুলোকে নিজের কাছে একটু অ্যাবজর্ব করার চেষ্টা করি। আমার অত্যন্ত ভালো লেগেছে যে আমরা এইভাবে কবে ভাববো। প্রত্যেক জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে, এই চুপ থাকা, এই নিস্তব্ধতা, ঠিক আছে আমার হচ্ছে না, অন্যের তো হচ্ছে, আমি কিছু দেখবো না, বা অন্য জায়গায় ঘটে যাচ্ছে আমার কিছু নয়। বিরোধী দল আপনার বিজেপি মারছে আমি কিছু বলবো না, সিপিএম কে মারছে আমি কিছু বলবো না, এসইউসিআই কে মারছে আমি কিছু বলবো না। রাজনৈতিক দল মত পথ সব বাদ দিন, হিউম্যানিটির জায়গাতে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, 10 বছর পর যারা থাকবেন, যদি এভাবে চলতে থাকে, যদি রুখে না দাঁড়ান, তখন কিন্তু নিজেকে কোনো রাজনৈতিক দল তো দূরের কথা, পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলতেও লজ্জা করবে আপনাদেরকে। বাসে ট্রেনে যাবেন বলে পশ্চিমবঙ্গ থেকে এসেছে, রোজ একটা করে রেপ হচ্ছে, কারণ কম্পিটিশন খুব জোর করে হচ্ছে। আর সেই কম্পিটিশনকে আপনার বলার জন্য প্রবক্তাগুলো আছে টিভিতে গিয়ে বলতে আমাদের লজ্জা করে। আর বেশি কিছু আমি বলবো না, আপনাদের এই একটাই অনুরোধ আমি রাখবো যে বা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, মনে রাখবেন পশ্চিমবঙ্গের
প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা বায়ু, প্রত্যেকটা জল আমাদের প্রত্যেকের অধিকার আছে তাকে গর্বিত করার, এবং গর্বিত করে সেই মাটি, জল, আপনার বাতাস, প্রত্যেকটা জিনিসকে আমরা সঠিকভাবে ছোট ছোট বাচ্চা মেয়ে থেকে শুরু করে, বাড়ির মা বোন থেকে শুরু করে, বাড়ির আপনার যারা বয়স্ক মানুষ আছে, দাদা দিদি, আমাদের বাবা কাকা, প্রত্যেককে সঠিকভাবে মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আপনার সুস্থভাবে বাঁচার জন্য, বাঁচার মতো পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। সেই কর্তব্যটা আমরা খুব নিষ্ঠাভরে পালন করব এবং প্রতিনিয়ত সেই কর্তব্যটা আমরা পালন করব। আমাদের অন্তত আর শুনতে না হয়, আমরা চেষ্টা করব এই ধরনের নোংরামের বিরুদ্ধে কঠোরতম যাতে শাস্তি হয়, এবং যারা পরোক্ষভাবে মদত দেয় তাদের ওই যে নেটওয়ার্ক, সেটাকে কঠোরভাবে আমরা প্রতিরোধ করে সেটাকে ভেঙে ফেলে দিয়ে নতুন একটা সময় ব্যবস্থা তৈরি করব। প্রত্যেকে আমরা একত্রিত থাকবো। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। ধন্যবাদ। একটু নেমে এসো।